আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব মোহনবাগানের কিছু খবর রয়েছে। কি খবর মানে সেরকম কোনো এক্সাইটিং খবর নয় বা বলতে পারেন কোনো ব্রেকিং নিউজ, এরকম কোনো ব্যাপার নয়। মোহনবাগানের যে খবরগুলো রয়েছে প্র্যাকটিসের খবর, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আর মলিনা কি বলছে, এই ম্যাচটা জেতার পর মলিনাকে সাংবাদিকরা অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছিল, তার উত্তরে মলিনা কি বললো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে বলি, প্র্যাকটিস কিন্তু চলছে। জাতীয় দলের প্লেয়াররা অলরেডি চলে গেছে, তারা জাতীয় শিবিরে প্র্যাকটিস শুরু করে দিয়েছে, কিন্তু মলিনা তার প্র্যাকটিস বন্ধ করেননি। যে কজন প্লেয়ার রয়েছে এখানে রয়ে গেছে তাদেরকে নিয়েই কিন্তু প্র্যাকটিস তিনি শুরু করে দিয়েছেন, এবং সেটা কোনো ক্যাজুয়াল প্র্যাকটিস নয়, একদম প্রপার প্র্যাকটিস তিনি করাচ্ছেন কিন্তু। এবং তিনি কোনোভাবেই টিমটা যে একটা জয়ের স্বাদ পেয়েছে, একটা কম্বিনেশন খুঁজে পেয়েছে, সেটাকে কোনোভাবেই ঘাঁটতে চান না। তাই জন্য তিনি কন্টিনিউয়াস এই প্র্যাকটিসটাকে বজায় রাখতে চান। মোহনবাগানের কোচিং স্টাফেদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম, তাদেরও বক্তব্য খানিকটা সেমই, কিন্তু তারাও কিছুটা হতাশ এই কারণেই যে এই মাঝখানে যে ন্যাশনাল ক্যাম্পগুলো আছে সেগুলোতে প্লেয়ারদের যেতে হবে। এটাতে অস্বাভাবিকতার কিছু নেই, কিন্তু এটাতে যাওয়ার ফলে যেটা হচ্ছে যে কম্বিনেশনটা কিছুটা হলেও ডিস্টার্ব হচ্ছে। আর এটা মোহনবাগানের ক্ষেত্রে একটু প্রবলেমই হলো, কারণ জাস্ট টিমটা একটা প্রপার ফর্ম পেয়েছিল, প্রপার শেপে আসতে পেরেছিল, কিন্তু তার মাঝখানে আবার একটা ব্রেক হয়ে যাচ্ছে। সাহাল কিন্তু খেলার মতো ফিট হয়ে গেছে, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের জন্যই কিছুটা বলতে পারেন সাহালকে ন্যাশনাল টিমে নেওয়া হয়নি, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট চায় না যে সাহালের যে ছোটোখাটো চোটটা রয়েছে, যেটা অনেকটা সেরে এসছে, সেটা আবার কোনো কারণে ডিস্টার্ব হোক। সেই কারণেই কিন্তু সাহালকে ন্যাশনাল টিমে জন্য ছাড়পত্র দেওয়া হয়নি। এবার মলিনাকে সাংবাদিক সম্মেলনে যে প্রশ্নগুলো করা হলো, যে প্রশ্নগুলো আপনারা অনেকেই করেছেন, আমাদের কাছে কমেন্টে করেছেন, তো সেই প্রশ্নগুলোই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন মলিনাকে, তিনি তার উত্তর দিয়েছেন। এবং কিছুদিন আগের ভিডিওতে আমি আপনাদের মলিনার প্ল্যান কি বলে একটা ভিডিও বানিয়েছিলাম, এবং সেখানে যা যা বলেছিলাম মলিনাও কিন্তু তাই বললেন সাংবাদিক সম্মেলনে। প্রথমে জেমি ম্যাকলারেনকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন যে তিনি জেমি ম্যাকলারেনের খেলায় খুবই খুশি, এবং জেমির পারফরমেন্সটা যথেষ্ট ভালো, এবং তিনি বিশ্বাস করেন জেমি এর থেকে আরও অনেক ভালো পারফরমেন্স দিতে পারে, মোহনবাগানের হয়ে আরও ভালো খেলতে পারে, আরও বেশি গোল করতে পারে। এর সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিলেন যে ফুটবল খেলাটা একজনের কেন্দ্রিক খেলা নয়। তো জেমি ম্যাকলারেন যেমনই খেলুক না কেন, পুরো টিমের পারফরমেন্সের ওপরই কিন্তু রেজাল্টটা নির্ভর করে থাকে, শুধুমাত্র জেমি ম্যাকলারেনের একার খেলার ওপর পারফরমেন্সটা নির্ভর করে না। ফার্স্ট 11 নিয়ে প্রশ্ন করাতে কিন্তু মলিনা একই কথা বললেন যে 25 জন প্লেয়ার আছে আমার স্কোয়াডে, বড় লিগ, এবং সেখানে চোট আঘাত আসতে বাধ্য। তো ফিক্সড 11 জন নিয়ে টিম করলে সেটাতে প্রবলেমে পড়তে হতে পারে। সেই জন্য তিনি মোটামুটি একটা 20 থেকে 22 জনের স্কোয়াড রেডি রাখছেন, যারা প্রত্যেকেই ফার্স্ট 11-এ খেলার জন্য রেডি, এবং তিনি বিভিন্ন প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে ফার্স্ট 11-এর সঙ্গে অ্যাকাস্টাম করতে চান, সবার সঙ্গে সবার একটা বন্ডিং তৈরি করতে চান, যাতে এই চোট আঘাত সমস্যা বা অন্য যে কোনো কারণের কার্ড সমস্যা মোহনবাগান টিমের ওপর বা মোহনবাগান টিমের পারফরমেন্সের ওপর কোনো রকম এফেক্ট ফেলতে না পারে। এবং প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ না দিলে তাদের কনফিডেন্সও বাড়বে না। আর 2 নম্বর বিষয় হচ্ছে, তাদের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলোও শোধরানো যাবে না যতক্ষণ না তারা ম্যাচে খেলছে, তাদের কি প্রবলেম হচ্ছে সেটা দেখা যাবে না। এবং পরের ম্যাচে একই 11 নামাবেন কি না এটা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন কোনো ঠিক নেই, যে এই 11ই পরের ম্যাচে শুরু করবে তার কোনো গ্যারেন্টি নেই, তিনি বুঝে শুনে ম্যাচ অনুযায়ী ফার্স্ট 11 চুজ করবেন। ওনার কথা শুনে আমার মনে হলো যেটা, যে ফার্স্ট লেগ যেগুলোটা রয়েছে পুরো আপনার ডিসেম্বর পর্যন্ত, এর মাঝখানেই তিনি কম্বিনেশনটা তৈরি করবেন, এবং মোটামুটি যেটা বললাম 15-20 জন প্লেয়ারের একটা স্কোয়াড তৈরি করবেন, যে স্কোয়াড যে কোনো দিন নামলে, মানে এরকম হতে পারে আপনি যে ফার্স্ট 11-এর 11টা প্লেয়ার খেলালেন, পরের দিন যে 11টা প্লেয়ারকে নামালেন তার মধ্যে ফার্স্ট 11-এর এই 11টা প্লেয়ার নেই, এটাও হতে পারে। কিন্তু সেই টিমটাও আইএসএলের যে কোনো টিমকে যেন টেক্কা দিতে পারে, এবং যে কোনো টিমের সাথে যেন সেম লেভেলে ম্যাচ খেলতে পারে, সেটারই তিনি প্রস্তুতি নিচ্ছেন। এবং মোহনবাগান টিমে প্রতিভার কোনো অভাব নেই, প্লেয়ারের কোনো অভাব নেই, তাই জন্যই তিনি এই ধরনের প্রজেক্ট বা এই ধরনের কাজ তিনি করছেন। উদাহরণস্বরূপ বলতে পারেন, লিস্টনের জায়গায় আশিক নামলে, গ্রেগ স্টুয়ার্টের জায়গায় দিমিত্রি পেট্রাডস নামলে, জেসন কামিন্সের জায়গায় ম্যাকলারেন বা ম্যাকলারেনের জায়গায় কামিন্স নামলে, যাতে টিমের পারফরমেন্সের কোনো পার্থক্য না দেখা যায়। এছাড়া পুজো উপলক্ষে 4 দিন ছুটি দেওয়া হয়েছে, সপ্তমী থেকে ছুটি থাকবে প্র্যাকটিসের, ওই সময়টা প্র্যাকটিস বন্ধ থাকবে, আবার পুজোর পর সম্ভবত দশমীর পর একাদশীর দিন থেকে আবার প্র্যাকটিস শুরু হয়ে যাবে। এবং মোহামেডান ম্যাচের পারফরমেন্স নিয়ে প্রশ্ন করলে মলিনা বলে ওটা এখন অতীত হয়ে গেছে।
আমরা ম্যাচটা জিতেছি, আনন্দ করেছি, মিটে গেছে, এরপর নতুন টার্গেট হচ্ছে নেক্সট ম্যাচ, এবং টিমের টোটাল ফোকাসটা রয়েছে নেক্সট ম্যাচের দিকে। তিনি সেইটা নিয়েই ভাবনা চিন্তা করছেন এবং সেইটারই প্রস্তুতি করছেন। এই জায়গায় কিন্তু হাবাসের সাথে তার একটা মিল পাওয়া গেল, তিনি কিন্তু একই পদ্ধতি ফলো করছেন টিমটাকে চালানোর ক্ষেত্রে। তবে পরের ম্যাচটা হচ্ছে ডার্বি। সেই ডার্বিটাতে কিন্তু ইস্টবেঙ্গল চাইবে যে ম্যাচটা ডার্বি দিয়ে জিতেই তারা আইএসএলের জয়টা শুরু করুক। আর যদি তাদের পারফরমেন্স পুরো সিজনে খুব ভালো নাও হয়, তবুও যদি তারা ডার্বিটা জিততে পারে, তাহলে তাদের সমর্থকদের যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, সেই ক্ষোভটা অন্তত মিটে যাবে এবং এই ডার্বি জেতা দিয়েই ওটা মোটামুটি ওদের এই সিজনটা কেটে যেতে পারে। তো তারা জান প্রাণ দিয়ে ওই ম্যাচটা লড়ার চেষ্টা করবে। তো আমাদেরকে সেই জন্য প্রস্তুত থাকতে হবে। আর এইটাও কিন্তু মলিনাকে একটু বুঝতে হবে। মলিনা এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে ডার্বির সম্মুখীন হয়নি। মোহামেডানের সঙ্গে খেলা হয়েছে ঠিকই, কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল যে ডার্বি, সেই ডার্বির সম্মুখীন তিনি হননি। এবং সেই ম্যাচটা যে উইক টিম নিয়েও একটা বড় পারফর্ম করা, ভালো টিমকে হারিয়ে দেওয়া যায়, এরকম অতীতে প্রচুর ইতিহাস আছে। তো সেই জায়গাটা মাথায় রেখে কিন্তু পরের ম্যাচটায় আমাদেরকে নামতে হবে। এবার এএফসি কাপ বাদ দিলে আইএসএলে কিন্তু মোহনবাগানের আবার একটা কঠিন ম্যাচ আসতে চলেছে। ডার্বিটাকে যদি আমি বাদই দিই এর মধ্যে থেকে, ডার্বিকে এই সমস্ত ম্যাচের মধ্যে রাখা যায় না জেনারেল ম্যাচের মধ্যে, তো ডার্বিকে যদি বাদই দিই তাহলে আবার উড়িষ্যা এফসি হচ্ছে মোহনবাগানের সামনে কঠিন প্রতিপক্ষ, যেটা নভেম্বর মাসে খেলা আছে। এর মাঝখানে এএফসির আল আখড়ার সঙ্গে একটা হোম আর একটা অ্যাওয়ে ম্যাচ আমাদের খেলা হয়ে যাবে। ওই ম্যাচগুলো নিয়ে আমি আলাদা করে এর মধ্যে মেলাতে চাইছি না। ওই ম্যাচগুলো সবকটাই টাফ ম্যাচ এবং আইএসএলের যে কোনো ম্যাচের থেকে ওগুলো টাফ হতে চলেছে। এবার এএফসিতে একটা কম্বিনেশান তৈরি করাটাও বড় চ্যালেঞ্জ, কারণ এএফসির টিমটা বেশ খানিকটা আলাদাই হবে আমাদের যে টিমটা খেলছে এখানে আইএসএলের থেকে। সেখানে মিনিমাম 6 জন বিদেশি তো খেলবেই। 7 জন স্কোয়াডে আছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না যে মলিনা পুরো 7 জনকেই ফার্স্ট থেকে ইউজ করে দেবেন। হয়তো তিনি একজনকে রিজার্ভে রাখবেন যে প্রয়োজনে চেঞ্জ করার জন্য। তো দেখা যাক কি হয়। আগে তো পুজোটা কাটানো যাক, পুজো কাটানোর পর আবার ডার্বি নিয়ে আমাদের কনসেন্ট্রেট করতে হবে, ওটা নিয়ে ভাবনা চিন্তা আসবে। আপাতত এইটুকুই, এছাড়া আর কোনো খবর নেই। তো এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।